সবাইকে স্বাগত সংবাদ দুপুরে। সাথে রয়েছি আমি দোলা ডলরেস, আমি মেহেদিন তাজরিন কবি। শুরুতেই জানাবো শিরোনাম। স্বাধীনতা বিরোধী জামায়াতকে ছাড়তে ঐক্যফ্রন্টের চাপ, আমলে নিচ্ছে না বিএনপি। উপজেলা নির্বাচনে কাউকে জোর বা অনুরোধ করে আনা হবে না বললেন ওবায়দুল কাদের। পদ্মা সেতুতে মূল কাজের প্রায় ৮০% শেষ, চলতি মাসে বসছে ষষ্ঠ স্প্যান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। জামায়াতে ইসলামীকে নিয়ে টানাপোড়েন চলছে জাতীয় ঐক্যফ্রন্টে। স্বাধীনতা বিরোধী দলটিকে ছাড়ার চাপে রয়েছে বিএনপি। ঐক্য ধরে রাখতে হলে জামায়াতের সঙ্গে রাজনীতি করা যাবে না বলছেন ঐক্যফ্রন্ট নেতারা। আর এ ব্যাপারে বিএনপির অবস্থান পরিষ্কার, দাবি বিএনপি নেতাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ের পর সংকটে বিএনপি। নতুন করে যোগ হয়েছে জামায়াত ছাড়ার চাপ। জামায়াতকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে দেওয়ায় বিএনপির উপর ক্ষুব্ধ ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, জামায়াতের সঙ্গ ছাড়তে বিএনপির উপর চাপ প্রয়োগ করা হবে। জামায়াতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই, ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার ওকে যে জামায়াতকে নিয়ে আমরা করব না। ঐক্যফ্রন্টের শরিক দলগুলো জামায়াত বিরোধী অবস্থানে। তারা বলছেন, বিএনপির সঙ্গে জামায়াতের মিত্রতা ঐক্যের জন্য হুমকি। বিএনপি কার কার সাথে থাকবে কি থাকবে না এটা তাদের ব্যাপার, কিন্তু বিএনপি যদি আমাদের সাথে থাকতে হয় তাহলে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, মুক্তিযুদ্ধের চেতনাকে আপন করেই তাদের থাকতে হবে। তবে দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াতের সঙ্গে মিত্রতা ঐক্যের পথে বাধা বলেও মনে করছেন না বিএনপি নেতারা। নানা রকমের ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। আমরা তো সেটা এখনো বলতে চাই না, কারণ আমরা একটা জোটের মধ্যে আছি। আমরা তো আলাদা চিন্তা করতে পারছি না এখন। কার কী অবস্থান জেনেই কিন্তু ঐক্যটা হয়েছে, এবং আমাদের সঙ্গে যে নির্বাচনী জোট জামাত আছেন এটা কিন্তু সবাই জানতো। ডক্টর কামাল সাহেব, আমি জানি না উনি ওনার মতো বিজ্ঞ, মানে যে কথাটা উনি বলছেন এই কথাটা ঠিক এই মুহূর্তে বোধহয় বলা উচিত বলে আমি মনে করি না। ভোটের হিসাব সহ নানা কৌশলগত কারণে জামায়াত নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে আসতে চায় না বিএনপির শীর্ষ নেতৃত্ব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক অপশক্তির সাথে অসাম্প্রদায়িক শক্তির ঐক্য টিকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে ঐক্যফ্রন্ট প্রসঙ্গে কথা বলেন তিনি। ঐক্যফ্রন্ট গঠনের পর থেকেই তাদের মধ্যে ভাঙন দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এ জোটে নীতি ও আদর্শের ঘাটতি আছে। এই জোটটা যে ভাঙবে তা তার গঠন প্রক্রিয়ায় বলে দিচ্ছিল বলেও জানান তিনি। পরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের বিজয় সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, কাউকে অনুরোধ বা জোর করে উপজেলা নির্বাচনে আনা হবে না। জাতীয় নির্বাচনও ডেকে আনিনি, এখানেও কাউকে আমরা জোর করে আনার আমাদের কোনো এজেন্ডা নেই। তারা চলে আসবে, এটা তারা একটা রাজনৈতিক দল, তাদের সিদ্ধান্তের ব্যাপার। তাদের সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপের বিষয় এখানে নেই। আমরা তাদের অনুরোধও করব না, উপরোধও করব না, জোর করে টেনেও আনবো না। একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি ও জমার শেষ দিন আজ। শেষ দিনে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিড় জমান মনোনয়ন প্রত্যাশীরা। বিকেল 4টা পর্যন্ত ফর্ম নেওয়া ও সন্ধ্যা 6টা পর্যন্ত জমা দেওয়া যাবে। গত 3 দিনে ফর্ম সংগ্রহ করেছেন 1386 জন, আর জমা পড়েছে 725টি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। সকাল 10:30 থেকে 8টি বিভাগীয় বুথ থেকে ফর্ম সংগ্রহ করেন মনোনয়ন প্রত্যাশীরা। রাজনৈতিক কর্মীদের পাশাপাশি ফর্ম সংগ্রহ করতে দেখা গেছে বিভিন্ন পেশাজীবীদের। ফর্ম জমা দেন সংস্কৃতি অঙ্গনের অনেক তারকাও। শেখ হাসিনা যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি বাংলাদেশের তৃণমূল মহিলাদেরকে নিয়ে, পিছিয়ে পড়া মহিলা শিশু তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। বর্তমানে বাংলাদেশে তরুণ প্রজন্ম দিশাহারা, তারা যে হারে হতাশাগ্রস্ত এবং মাদকে আসক্ত,
আমি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করতে চাই। আমরা ওনার দিক নির্দেশনায় আমরা দেশকে উন্নতির দিকে এগিয়ে যেতে চাই। আমরা নারীদের একটা সুস্থ কর্ম স্থান উপহার দিতে চাই। সমাজে পিছিয়ে পড়া ও নির্যাতিত জনগোষ্ঠীর জন্য আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান এদের অনেকেই। যারা অন্ধকারে আছেন, আমার মতো নিপীড়িত নির্যাতিত, আমি ঠিক তাদেরকে অন্ধকার থেকে হাত ধরে নিয়ে আলোর পথে হাঁটবো। যখন কমিশনার ছিলাম তখন নির্দিষ্ট প্ল্যাটফর্ম ছিল কাজ করার, আর সংসদে গেলে অনেক অধিকার সংরক্ষণ নিয়ে কাজ করা যায়। সংসদে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবারই প্রথম ফর্ম জমা দিতে দেখা গেছে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের। সংসদ সদস্য হলে আমার হয়ে থাকবে হলো যে আমাদের যে কালচার, যে জনগোষ্ঠী, এদের মান উন্নয়ন করার জন্য আমি আপ্রান্ত চেষ্টা করব। তার মাঝে জনগণের, সাধারণ জনগণ তাদেরকেও যদি কোনো সাহায্য সহায়তা করা লাগে সে বিষয় নিয়েও কাজ করব। নারীদের জন্য সংরক্ষিত 50টি আসনের মধ্যে আওয়ামী লীগ 43টি, জাতীয় পার্টি 4টি, বিএনপি 1টি, ওয়ার্কার্স পার্টি 1টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে 1টি আসন পাবে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, আপনি সকাল থেকেই ছিলেন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। আপনি সেখানে ফর্ম সংগ্রহ এবং জমার আজ শেষ দিন, নারী কর্মীদের ভিড় আজ কেমন দেখেছেন? দেখুন, আজকে মূলত আপনি যেটা বললেন যে আজকে কিন্তু ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল, এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে সকাল 10:30 থেকে আসলে ফর্ম জমা দেওয়ার কার্যক্রমটি শুরু হয়, এবং তার আগে থেকেই আমরা দেখেছি যে অনেকেই কিন্তু ভিড় করতে থাকেন, এবং বুথগুলো যে রয়েছে, যে 8টি বুথ করা হয়েছে, বিভাগীয় বুথ, যেই বুথগুলো থেকে ফর্ম সংগ্রহ করা হচ্ছে, সেই বুথগুলোর সামনে নারী কর্মীদের ভিড় দেখেছি আমরা। পাশাপাশি তারা কিন্তু আজকে ফর্ম জমাও দিয়েছেন। তবে আজকে যে পার্থক্যটা ছিল অন্য 3 দিনের তুলনায়, আজকে কিন্তু তারা আসলে ফর্ম নেয়ার থেকে বরঞ্চ ফর্ম জমা দেওয়ার ভিড়টা আসলে বেশি ছিল। আমরা দেখেছি যে দুটি ভবনে আসলে পাশাপাশি দুটি ভবন থেকে আসলে এই ফর্ম বিতরণ করা হচ্ছে, এবং ফর্ম জমা নেওয়া হচ্ছে মূলত রাজনৈতিক কার্যালয়, যেটি প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের নিচতলায়। সেখানে আসলে মূলত আমরা দেখেছি যে প্রচুর নেতাকর্মীরা, নারী কর্মীরা যারা মনোনয়ন প্রত্যাশী, তারা এসেছিলেন এবং তারা আসলে তাদের ফর্ম জমা দিয়েছিলেন, জমা দিচ্ছেন। এবং আমরা দেখছি আজকে দুপুর 1:45 থেকে 2:30 পর্যন্ত জুম্মার নামাজের জন্য কিছুটা বিরতি রাখা হয়েছে, এবং বিকেল 4টা পর্যন্ত ফর্ম দেওয়ার কাজটি শুরু হবে, এবং 6টা পর্যন্ত আসলে ফর্ম জমা দেওয়া যাবে। তবে মনোনয়ন প্রত্যাশীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? মূলত আসলে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্য হন, তাদের আসলে খুব বেশি কিছু করার থাকে না সেই অর্থে। তবে যেহেতু তারা সংসদ সদস্য হবেন, সংসদে তাদের কথা বলার একটা জায়গা তৈরি হয়, এবং তারা সকলেই আসলে একটি বিষয় নিয়েই জোর দিচ্ছেন, তারা আসলে নারী শিশুদের অধিকার নিয়ে আসলে সংসদে সোচ্চার ভূমিকা রাখতে চান। পাশাপাশি সরকারের যে উন্নয়ন কার্যক্রমগুলো রয়েছে, সেই উন্নয়ন কার্যক্রমগুলো যেন চলমান থাকে, সেই উন্নয়ন কার্যক্রমগুলোর যে সুফলের বিষয়গুলো রয়েছে, সেই সুফলগুলো যেন জনগণের কাছে পৌঁছায়, সেই জায়গায় তারা আসলে কাজ করতে চান। পাশাপাশি এবারে কিন্তু প্রথমবারের মতো আমরা দেখতে পেয়েছি যে তৃতীয় লিঙ্গের যে প্রতিনিধিরা রয়েছেন, তারা কিন্তু এবার সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমাও দিয়েছেন। তো তাদের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে, তাদের যে সম্প্রদায় তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন, তারা যেন এতদিন আসলে তারা অবহিত ছিল, এবং আওয়ামী লীগ সরকারে আসার পরেই কিন্তু তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং সেই বিষয়টিকে সামনে রেখে তারা আসলে চাচ্ছেন যে সংসদে যেন তাদের একটি প্রতিনিধিত্ব তৈরি হয়, এবং তাদের কথা বলার জন্য একটি জায়গা তৈরি হয়, এবং তৃতীয় লিঙ্গের পক্ষে যায় এমন আইনগুলো তৈরির ক্ষেত্রে তারা যেন ভূমিকা রাখতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে তারা জোর দিচ্ছেন। তো মূলত এই বিভিন্ন বিষয় নিয়ে আসলে তারা জোর দিয়েছেন। তবে মূল বিষয়গুলো ছিল আসলে আপনার নারী এবং শিশু সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সামনে নিয়ে এগিয়ে নিয়ে আসা, তাদের জন্য আইন প্রণয়ন করার বিষয়গুলোতে তারা আসলে প্রাধান্য দিচ্ছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় উৎসব করবে আওয়ামী লীগ। এ সমাবেশকে সামনে রেখে রাজধানীর সড়ক পরিকল্পনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। পাশাপাশি দেওয়া হয়েছে সমাবেশে আসা যানবাহনের পার্কিং ও সড়ক ব্যবহার নিয়ে নির্দেশনা। সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বেলা 11টায় শুরু হচ্ছে আওয়ামী লীগের সমাবেশ। সেদিন ভোর থেকে বাস, ট্রেন, লঞ্চে রাজধানীতে আসছেন দলটির কর্মী সমর্থকেরা। যানজট এড়ানো ও সড়কে শৃঙ্খলা রাখতে এরই মধ্যে নির্দেশনা জারি করেছে ডিএমপি। সেদিন গাবতলী মিরপুর রোড দিয়ে আসা ব্যক্তিরা সায়েন্স ল্যাব, নিউ মার্কেট হয়ে নীলক্ষেতে নেমে হেঁটে ঢুকতে পারবেন সোহরাওয়ার্দী উদ্যানে। তাদের যানবাহন পার্কিং বিশ্ববিদ্যালয়ের মল চত্বর ও নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত সড়কের দুপাশে।
উত্তরা দিয়ে আসা গাড়ি চলাচল করবে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী, মগবাজার, কাকরাইল, নাইটাঙ্গেল, পল্টন মোড় ও 0 পয়েন্ট দিয়ে। খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে যাওয়া যানবাহন বাড্ডা, গুলশান, রামপুরা রোড, মৌচাক ফ্লাইওভার, মালিবাগ, শান্তিনগর হয়ে 0 পয়েন্টে। সেখান থেকে হেঁটে দোয়েল চত্বর হয়ে যেতে হবে সমাবেশে। আর পার্কিং হবে মতিঝিল ও হাতিরঝিলে। পূর্বাঞ্চল থেকে যাত্রাবাড়ি এবং দক্ষিণাঞ্চল থেকে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে আসা ব্যক্তিরা গুলিস্তানে নেমে হেঁটে যেতে পারবেন সোহরাওয়ার্দীতে। বাস পার্কিং মতিঝিল বা গুলিস্তানে। মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে চানখার পুল হয়ে যারা আসবেন তাদের চানখার পুল থেকে হেঁটে দোয়েল চত্বর হয়ে যেতে হবে সমাবেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করতে পারবে গাড়ি। বাবুবাজার ব্রিজ দিয়ে এলে গোলাপশাহ মাজারে নেমে হাইকোর্ট, দোয়েল চত্বরে যাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে। পার্কিং গুলিস্তান। শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কে সর্বসাধারণের চলাচল বন্ধ। তবে উদ্যানের চারদিকের সড়কে থাকছে যান চলাচলে নিয়ন্ত্রণ। সমাবেশে আসা ব্যক্তিদের ধারালো বস্তু, হ্যান্ডব্যাগ, ট্রলি, দাহ্য পদার্থ বহন না করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরোদমে চলছে পদ্মা সেতুর কাজ। এ পর্যন্ত সেতুর মূল কাজ ৭৯.৭০% সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। আর সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৬৭%। সেতুর ৪২টি পিলারের মধ্যে শেষ হয়েছে ১৬টি। এছাড়া ২৯৪টি পাইলের মধ্যে ২২৩টি পাইল ড্রাইভ শেষ হয়েছে। নদীর নাব্যতা সংকট কাটাতে প্রতিদিন ৮ থেকে ১০টি ড্রেজার কাজ করছে। প্রকৌশলীরা জানান, চলতি মাসেই ৩৭ ও ৩৬ নম্বর পিলারে ষষ্ঠ স্প্যান বসানো হবে। এতে সেতুর প্রায় ১ কিলোমিটার দৃশ্যমান হবে জানিয়েছেন কর্তৃপক্ষ। এরই মধ্যে সেতুর ৫টি স্প্যানে রেলের স্ল্যাব বসানোর কাজ শুরু হয়েছে। এদিকে পদ্মা সেতুর ৬ ও ৭ নম্বর পিলারের নকশা চূড়ান্ত হয়েছে। এই দুটি পিলার সহ মোট ১৪টি পিলারের নকশা জটিলতায় পড়তে হয় কর্তৃপক্ষকে। মাওয়া থেকে এই বিষয়ে জানাতে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, চলতি মাসেই বসছে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান, কেমন দেখছেন কাজের অগ্রগতি? আমি ঠিক রয়েছি পদ্মা নদীর একদম মাঝ অংশে, যেখানে পুরো পদ্মা সেতুর মূল অংশের যে কাজটি হচ্ছে। আমার চারপাশে দেখতে পাচ্ছেন যে ভারী ট্রেনগুলো দিয়ে যে পাশেই হেমার রয়েছে, যেটি সেতুর ৭ এবং ৮ নম্বর পিলারের খুব কাছাকাছি যে পিলারগুলো রয়েছে, সেই পিলারের সবগুলো পিলারেই কিন্তু কাজ চলছে। বিশেষত সেতুর মাঝ অংশে এখন মাওয়া অংশের দিকে যে পিলারগুলো বাকি রয়েছে, সেই পিলারগুলোর অধিকাংশই পাইল ড্রাইভের কাজ শেষ হয়েছে। এখন পাইল ড্রাইভের উপরের যে ক্যাপ অংশ, সেই ক্যাপগুলোতে বেশিরভাগই এখন শাটারিং সহ যেটা ঝালাইয়ের কাজ বা অন্যান্য যে আনুষঙ্গিক কাজগুলো রয়েছে, সেই কাজগুলো শেষ হয়েছে। এছাড়া মাওয়া প্রান্তের যে টোটাল ৪২টি পিলারের মধ্যে পুরো নদীর ২ অংশে এবং মাঝ অংশে সহ টোটাল ৪২টি পিলারের মধ্যে ইতিমধ্যেই কিন্তু ১৬টি পিলার সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে পিলারগুলো রয়েছে, সেখানে নদীর মাঝ অংশে ৫টি পিলার রয়েছে। ৫টি পিলারের মধ্যে ইতিমধ্যেই ৪টি পিলার সম্পন্ন হয়েছে, আর একটি পিলার একদমই শেষের দিকে বলা চলে। এবং প্রকৌশলীরা বলছেন যে এখানে যে গতিতে কাজ চলছে, তাতে এবার বর্ষা আসার আগেই নদীর প্রায় ৩২টি পিলার নদীর বুকে দৃশ্যমান করাই তাদের এখন প্রধানতম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এবং সে গতিতে সেজন্য তারা পুরোদমে কাজ করছেন। এবং আপনাকে বলে রাখি যে এই যে পিলারগুলোর অন্যান্য যে ১৪টি পিলারের যে নকশার জটিলতা ছিল, বিশেষ করে ৬ এবং ৭ নম্বর পিলারের সর্বশেষ চূড়ান্ত নকশা কিন্তু গত কয়েকদিন আগে পাওয়া গেছে। এই 6 এবং 7 নম্বর পিলারের ৬টি করে পাইল ড্রাইভ করা হয়েছিল, কিন্তু নতুন নকশা অনুযায়ী সেই আরেকটি, অর্থাৎ মাঝ অংশে ৬টি পাইলের মাঝখানে আরেকটি করে বাড়তি পিলার, অর্থাৎ 7টি পিলার করে 7টি পাইল কিন্তু সেখানে ড্রাইভ করা হবে। এবং এই ড্রাইভের কাজে এখন চলছে। এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে নদীর পদ্মা সেতু প্রকল্পের যে সার্বিক যে অগ্রগতির কথা, সেই হিসেবে এখন বলা চলে যে এখন পর্যন্ত প্রায় ২৯৪টি পাইলের মধ্যে ২২৩টি পাইল ড্রাইভ কিন্তু হয়েছে। এবং অন্যান্য যে কাজের মধ্যে রয়েছে নদীর যে নদী শাসনের কাজ, সেই নদী শাসনের কাজ হয়েছে প্রায় ৫০% মতো হয়েছে। ও নদী এই পুরো পদ্মা সেতু প্রকল্পের সবগুলো কাজ শেষ হলেও মানে পুরোদমে আগালেও নদী শাসন কাজ কিন্তু একটু পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে পদ্মা সেতু প্রকল্পের প্রকৌশলীরা বলছেন যে নদী শাসনের ক্ষেত্রে আসলে
বর্ষার বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এছাড়া পদ্মা সেতুর মেইন সেতুর যে কাজ, সেই সেতুর কাজ পুরোপুরি শেষ না হওয়ার কারণে নদী শাসনের অনেকাংশে কিন্তু কাজ করা সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছেন বড় বড় যন্ত্রাংশ দিয়ে কিভাবে পাইলগুলোর পিলার এবং পাইলের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করা হচ্ছে, এবং এই চিত্র প্রত্যেকটি জায়গা অর্থাৎ নদীর প্রান্ত থেকে জাজিরা প্রান্ত পর্যন্ত প্রায় 6 কিলোমিটার যে অংশ রয়েছে, সেই 6 কিলোমিটারের প্রত্যেকটি জায়গায় কিন্তু এই মেগা প্রকল্পের কাজ এভাবে পুরোদমে চলছে। তবে 6 নম্বর স্প্যান যেটি এ মাসে বসার কথা ছিল, সেটি এই মুহূর্তেও বসতে পারছে না। তার মধ্যে একটি অন্যতম কারণ প্রকৌশলীরা বলছেন যে বিশ্বের সবচেয়ে অন্যতম দুটি খরস্রোতা নদীর হচ্ছে একটি পদ্মা, এবং এই পদ্মার আসলে গতিপথ, মাটির গাঠনিক ভিন্নতা কখনোই আসলে প্রেডিক্ট করা যায় না। এই কারণে দেখা যাচ্ছে যে মাটি সবসময়ই এটি পরিবর্তনশীল, এবং গত বছর বর্ষায় যে পরিমাণ পলি জমা হয়েছে সেই পলি গত 3-4 বছরে কখনো পড়েনি। অর্থাৎ তাদের মধ্যে হিসাবে প্রায় 10 মিটার পর্যন্ত পলি পড়েছে, এবং সেই পলি অপসারণের জন্য এখন ড্রেজার দিয়ে কাজ হচ্ছে। এবং আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন যে এই ড্রেজার দিয়ে কিভাবে কাজগুলো হচ্ছে। এখানে 3টি ড্রেজার কাজ করছে, এবং 3টি ড্রেজার দিয়ে পলি কিন্তু অপসারণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং এই গতিতে কাজ চলার পরেও কিন্তু পলি আসলে পুরো অপসারণ করা যাচ্ছে না। আপনাকে বলে রাখি যে ভারী ক্রেনের সাহায্যে স্প্যানটি বহন করা হয়, সেই ক্রেনের ওজন 3600 টন এবং স্প্যানের ওজন রয়েছে প্রায় 3200 টন। সুতরাং এই ভারী ট্রেন এবং স্প্যান নেওয়ার জন্য প্রায় 13 মিটার গভীরতার প্রয়োজন হয়, যেই গভীরতা এই চ্যানেলে নেই। এবং সেই গভীরতা বা এই নাব্যতা আনার জন্য এভাবে ড্রেজার দিয়ে প্রতিনিয়ত কাজ হচ্ছে, কিন্তু এখনো শেষ হয়নি সেই কাজ। সুতরাং আশা করা হচ্ছে এ মাসের শেষ নাগাদ পর্যন্ত এই ড্রেজিংয়ের কাজ শেষ হবে, নাব্যতা ফিরবে এবং ষষ্ঠ স্প্যানটি বসানো সম্ভব হবে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের এখনো কোনো সন্ধান মেলেনি। পাওয়া যায়নি নদীতে নিখোঁজ 19 যাত্রীকে। ট্রলার ডুবির 4 দিনেও উদ্ধার কাজের কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা। এদিকে উদ্ধার কাজে সকাল থেকে যুক্ত হয়েছে BIWA এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এখন মেঘনার তলদেশে উদ্ধার কাজ চালাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড, দমকল বাহিনী ও BIWTA এর ডুবুরি দল। ট্রলার ডুবির ঘটনায় মুন্সিগঞ্জের 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। তবে ট্রলার উদ্ধারের পরেই কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গজারিয়া থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ধারণা করা হচ্ছে নিখোঁজদের মরদেহ ট্রলারের কেবিনে আটকা পড়ার কারণে ভেসে উঠতে পারছে না। গত মঙ্গলবার ভোর রাতে গজারিয়ার কালীপুরা এলাকায় মেঘনায় মাটি বোঝাই ট্রলারটি তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় ডুবে যায়। ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোর 4টার দিকে রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি জাহাঙ্গীর আলম রাজু রানীশংকৈলের শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে। এলাকাবাসী জানিয়েছে, ভোরে জাহাঙ্গীর সহ আরও কয়েকজন গরু ব্যবসায়ী 374/2 নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম নিহত হন। বিএসএফ এর সাথে যোগাযোগ করে মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা আরও বাড়ার আশা করছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা বলছেন, মেলা শুরুর প্রথম দিকে ভিড় কিছুটা কম থাকলেও ক্রমেই তা বাড়ছে। বেচাকেনাও কিছুটা বেড়েছে। দুপুরের পর ভিড় ও বিক্রি বাড়ার আশা করছেন অনেকে। এদিকে ক্রেতা আকৃষ্ট করতে মূল্য ছাড় সহ নানা অফার দিচ্ছে বিক্রেতারা। এসব অফার ও ছাড়ের দিকেই ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানাচ্ছেন তারা। এবার মেলায় অংশ নিচ্ছে 23 দেশের 519টি প্রতিষ্ঠান। মাসব্যাপী মেলা চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। এখনো কেনাকাটি করি নাই, একটু পরে করবো। এখন আসছি আর কি। এই তো আমার কাকার সাথে প্রত্যেক বছর ভিজিট করছি, এর জন্য অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগছে মেলায় এসে। আমি এখানে রাজশাহী থেকে এসেছি এবং আমার এখানে অনেক কিছুই পছন্দ হয়েছে। আমি এখানে অনেক কিছু কিনতেও চাই। বাণিজ্য মেলার আরো খবর জানাতে এবার মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, ছুটির দিনের দুপুরে বেলায় কেমন ভিড় দেখছেন মেলায় এবং কেনা বেচা কি জমেছে? কোন কোন পণ্য বেশি বিক্রি হচ্ছে? দেখুন, সকালের প্রথম দিকে যখন মেলার গেট খুলেছে তখন কিন্তু বিক্রয় কর্মী যারা বিভিন্ন স্টলে তারা ঢুকেছেন। এরপরে বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে ভিড় সমাগম বাড়ছে, দর্শনার্থীর সংখ্যা বাড়ছে, ক্রেতা সাধারণ বাড়ছে। তবে
নির্দিষ্ট কিছু পণ্য ছাড়া কিন্তু ওইভাবে কোনো পণ্যই আসলে বিক্রি হচ্ছে না। আমরা যদি খাদ্যপণ্য যে সমস্ত রয়েছে, আমরা সেই খাদ্যপণ্য স্টলগুলোতে গিয়েছিলাম এবং তাদের কাছে জানতে চাচ্ছিলাম যে অন্য পণ্যগুলো কেন কেনা হচ্ছে না। তারা আসলে বলছে যে অন্য পণ্যগুলো তারা দেখছেন, পছন্দ করছেন, হয়তো ফ্যামিলি সমেত অন্য কারো সাথে এসে তারা নিয়ে যাবেন, সেক্ষেত্রে খাদ্যপণ্যের দিকে তারা কিন্তু বেশি আকৃষ্ট করছেন। আর খাদ্যপণ্যতে বিভিন্ন রকম ছাড় রয়েছে, প্যাকেজ রয়েছে, অর্থাৎ 3 জনের জন্য 80 টাকায় 3 জনের খাবার পাচ্ছেন, কিংবা 200 টাকায় 5 জনের খাবার পাচ্ছেন। এরকম নানাবিধ ছাড়ের কারণে কিন্তু খাদ্যপণ্যের স্টলগুলো একটু ভিড় দেখা যাচ্ছে। আর যদি আমি একটু বলি, আসলে সবাই বেশিরভাগ ক্রেতারাই আসছেন, অর্থাৎ ক্রেতা না বলে এদের দর্শনার্থী বলাই ভালো, কারণ এরা আসলে ঘুরতে আসছেন পরিবারের সাথে, কেউ কেউ বন্ধুদের সাথে ঘুরতে আসছেন এবং টোটাল আসলে মেলার পরিবেশটা একটু উপভোগ করার চেষ্টা করছেন। কিন্তু কেনার কথা ওইভাবে আসলে তারা খুব একটা বলছেন না। আমরা বেশ কয়েকটা স্টলে গিয়েছিলাম, কিয়াম মেটালে গিয়েছিলাম, আক্তার ফার্নিচার্সে গিয়েছিলাম, আমরা আকিজ বিল্ডিং মেটেরিয়ালসে গিয়েছিলাম। তারা আসলে বিষয়টা আমাদেরকে, এই যে সমস্ত স্টল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে, তা আসলে নির্দিষ্ট কিছু ক্রেতা এসে তাদের কাছে পণ্যের দরদাম করে দেখছে, পণ্য যাচাই করে দেখছে এবং তারা বলছে যে আসলে, আর মেলা কর্তৃপক্ষ বলছে যে বাংলাদেশের পণ্যটাকে ব্র্যান্ডিং করাই হচ্ছে মেলার উদ্দেশ্য। আপনি জানেন, বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের রপ্তানি উন্নয়ন ব্যুরো 1995 সাল থেকে এই মেলার আয়োজন করেছে। এই ব্র্যান্ডিংটাই হচ্ছে মূলত কারণ, এবং যার জন্য যারা আসছেন পরিবার সহ অনেকে এসে ঘুরছেন, পাশাপাশি কেউ বন্ধুদের নিয়ে আসছেন। আমরা এই মুহূর্তে এখনও দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক কিন্তু মূল যে গেট, সেই গেট দিয়ে ঢুকছে, পাশাপাশি বিভিন্ন স্টল তারা পরিদর্শন করছেন এবং পণ্যের ছাড় সম্পর্কে তারা অবহিত করছেন, অর্থাৎ যেই পণ্য বেশি ছাড় পাওয়া যাচ্ছে সেই পণ্যই তারা কিনছেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছেলেদের পোশাকের কাটতিও বেশ। বিভিন্ন স্টলে রয়েছে ব্লেজার, স্যুট ও কোটির পসরা। ক্রেতা ধরতে আকর্ষণীয় অফারও দিচ্ছেন বিক্রেতারা। মেলা জমে ওঠার সঙ্গে সঙ্গে বিক্রি বাড়ার আশা তাদের। একে তো শীত, তার ওপর এই সময়ে উৎসব অনুষ্ঠান বেশি, তাই ছেলেদের ব্লেজার ও স্যুটের চাহিদাও বেশ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছেলেদের পোশাকের স্টলগুলোতে ভিড় চোখে পড়ার মতো। ক্রেতাদের কথা মাথায় রেখে হাল ফ্যাশনের ব্লেজার ও কোট তুলেছে বিভিন্ন ব্র্যান্ড, তবে ক্যাজুয়াল ব্লেজারের চাহিদাই বেশি। প্রাইসটা রিজনেবল পাওয়া যায় বাণিজ্য মেলায় আসলে, সেই কারণেই আসা। এই আসলাম আর কি, অফিসের কাজে, মানে অফিসে ড্রেসে ভালো পরে যাওয়া যায় বা টিউশন বাড়ি পরে যাওয়া যায়, সুন্দর এগুলো। বিক্রেতারা বলছেন, কাপড় ও ডিজাইনের বৈচিত্র্য আনার পাশাপাশি আকর্ষণীয় মূল্য ছাড় দিচ্ছেন তারা। এবছর আপনারা প্রায় 100টা কালারের মধ্যে ব্লেজার পাবেন, স্যুট পাবেন, আর প্রাইসটা খুবই রিজনেবল, যেটা মাত্র 2600 টাকায় ব্লেজার, 900 টাকা প্যান্ট এবং আপনার 3500 টাকা কমপ্লিট স্যুট পাচ্ছেন। প্রতিষ্ঠিত ব্র্যান্ড ছাড়াও অন্যান্য স্টলেও ক্রেতা সমাগম কম নয়। তুলনামূলক দাম কম হওয়ায় খুশি ক্রেতারাও। ব্লেজারের মতো না হলেও খুব একটা মন্দ নয় কোটির বেচাকেনা। এখানে এসে দেখি কাপড়ের মানও ভালো, ব্লেজারগুলোও ভালো, এই জন্য আসা। আর এটা তো বছরে একবার হয়। নতুন নতুন কালেকশন গেলে দেখে হয়তো যেটা চয়েস ছিল সেটা কিনলাম। তো গত বছর যে কালেকশনগুলো আমাদের থাকে, এগুলো এবছর আবার দেখা যায় আমরা রানিং করতে পারি না, যে জন্য নিজের মতো করে নতুন কালেকশন আমাদের মনে করেন করা। তো গতবারের তুলনায় এবার আমাদের কালেকশনটা অনেক ভালো। এবারের মেলায় ছোট বড় মিলিয়ে ছেলেদের পোশাকের স্টল রয়েছে অর্ধশতাধিক। সামনে আরও বিক্রি বাড়বে বলে আশা বিক্রেতাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাস ধরে বন্ধ রয়েছে ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, কলকাতা রুটে সরাসরি বাস চলাচল সার্ভিস। ফলে নানা কাজে ওইসব এলাকা থেকে যারা স্বল্প সময়ে ভারতে যেতেন তারা বিপাকে পড়েছেন। দ্রুত বাস সার্ভিসটি চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। 2017 সালের 22 মে বেসরকারি গ্রিন লাইন পরিবহনের মাধ্যমে চালু হয় ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, কলকাতা সরাসরি বাস সার্ভিস। পরে গত বছরের 2 ফেব্রুয়ারি বিআরটিসির অধীনে এনআর ট্রাভেলসের শ্যামলী পরিবহন ঢাকা, মাওয়া, গোপালগঞ্জ, খুলনা, কলকাতা এবং ডাব্লিউবিটিসির শ্যামলী পরিবহন চালু করে কলকাতা, খুলনা, গোপালগঞ্জ, মাওয়া, ঢাকা সরাসরি বাস সার্ভিস। তবে 2018 সালের অক্টোবর থেকে বন্ধ রয়েছে ওই রুটের সব বাস সার্ভিস। মূলত মালিক পক্ষের খামখেয়ালির জন্যই সার্ভিসটি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শ্যামলী পরিবহনের কর্মকর্তারা। এটার মূল কারণ হচ্ছে 2 বাংলার শ্যামলী পরিবহনদের মালিক কর্তৃপক্ষের এবং তাদের গাফিলতি এবং তাদের ঠিক সময় মতো আমাদেরকে গাড়ি প্রোভাইড না করা। স্বল্প সময়ে কলকাতা যাওয়ার জন্য সুবিধাজনক বাস সার্ভিসটি হঠাৎ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অবিলম্বে সার্ভিসটি চালুর দাবি জানিয়েছেন তারা। আমি একা যাব আমার বাচ্চাকে নিয়ে ওখানে চিকিৎসা করানোর জন্য, এখান থেকে যদি একটা গাড়ি পাওয়া যায় তো সুবিধা হয়। মানে আমাদের খুব কষ্ট হয় এরকম ভাঙে ভাঙে যাচ্ছে। যারা হচ্ছে অসুস্থ, একটু বয়োবৃদ্ধ, তারা এই সার্ভিসটার সুযোগ গ্রহণ করত, কিন্তু এটি বন্ধ হয়ে যাওয়াটা এটি আমাদের জন্য খুবই দুঃখজনক।
এবং আমি তো মনে করি যে সরকারের এই বিষয়ে যদি অন্য কোনো ভর্তুকিও দিতে হয় তাহলে ভর্তুকি দিয়ে হলেও এই সার্ভিসটা চালু রাখা উচিত। খুলনা যশোর রুটের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পরই বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। খুলনা টু যশোরের রাস্তার যে অবস্থা, বিশেষ করে অবকাঠামোতে যে প্রবলেম, রাস্তার কাজ সম্পূর্ণ হওয়া মাত্রই আমরা তখন যারা আমাদের যে খুলনা এবং কলকাতা যে বাস সার্ভিস সেটা আশা করছি আমরা চালু করতে পারব। ঢাকা গোপালগঞ্জ খুলনা কলকাতা রুটে প্রতি বছর গড়ে 20,000-এর বেশি যাত্রী ভারতে যাতায়াত করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আমদানি মূল্য কমায় এবং সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমেছে বেনাপোল, দিনাজপুর ও সাতক্ষীরায়। বেনাপোলে এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে দাম কমেছে সর্বোচ্চ 16 টাকা। দেশি পেঁয়াজ 8 টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 14 টাকা কেজি দরে। হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজের দাম কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ভোমরা স্থলবন্দরেও সপ্তাহের ব্যবধানে দাম সর্বোচ্চ 5 টাকা কমেছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি কমে যায়। ফলে বছরের শুরুতে কিছুটা বাড়তি ছিল নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম। বেনাপোলের শার্শা, নাভারণ, বাগ আচরা ও গোগা সহ বিভিন্ন বাজারে 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছিল দেশি ও ভারতীয় পেঁয়াজ। গত বছরের শেষ 10 দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয় 1100 টন, আর নির্বাচন পরবর্তী 10 দিনে আমদানি হয়েছে প্রায় 1200 টন। পাশাপাশি দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় প্রভাব পড়েছে দামে। পেঁয়াজ আমদানি হয়েছে ভোটের 10 দিন আগে 1109 মেট্রিক টন, ভোটের পরে 10 দিনে আমদানি হয়েছে 1194 মেট্রিক টন। বর্তমানে প্রতিদিন বেনাপোল স্থলবন্দরে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। স্থানীয় বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 8 টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 14 টাকায়। এছাড়া পাঠানো হচ্ছে ঢাকা, চিটাগাং, খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায়। ইন্ডিয়ার থেকে পেঁয়াজ ইম্পোর্ট করে বাংলাদেশে আসায় পেঁয়াজের দাম কমে গেছে। এখন আমরা পেঁয়াজ কিনছি 15 টাকা কেজি। বাংলাদেশি পেঁয়াজ বর্তমান 8 টাকা 10 টাকা কেজি। বেনাপোল থেকে পেঁয়াজ আছে, আপনি ঢাকায় যাবে। হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজের দাম অর্ধেকের চেয়ে বেশি কমেছে। এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজের দর ছিল 16 থেকে 17 টাকা। সপ্তাহের ব্যবধানে তা নেমেছে 8 থেকে 10 টাকায়। গত বছরে জানুয়ারি মাসে এর দাম ছিল হলো আপনার 32 থেকে 34 টাকা, 35 টাকা এ দাম ছিল, কিন্তু তার তুলনায় এবছরে শুরুতে একেবারেই কম। দেশি পেঁয়াজের আমদানির জন্য আমাদের পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজটা চলতেছে কম। হিলি পানামা পোর্টে পেঁয়াজ আমদানি হচ্ছে এখানে নর্মাল কোয়ালিটি 4 টাকা 5 টাকা, আর যেটা ভালো কোয়ালিটি সেটা বিক্রি হচ্ছে আপনার 7 টাকা 8 টাকা। হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন 30 থেকে 35 ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। প্রতি টন পেঁয়াজের আমদানি মূল্য $150 থেকে $200। ব্যবসায়ীরা বলছেন চাহিদা কম ও দেশি পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় দাম কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। নতুন করে আর পেঁয়াজ আমদানি করতেছি না, এলসিও দিইনি, নতুন করে মাল আমাদের লোড নাই। আর আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে নতুন পেঁয়াজের আমদানি, মুড়িকাটা, কয়েকদিন পর মেহেরপুর লাগবে, মেহেরপুরের পেঁয়াজ। আমাদের দেশে এখন স্বয়ংসম্পন্ন পেঁয়াজ আছে, 2-3 মাস আমাদের দেশে পেঁয়াজের বাজারে উঠবে না। আমদানি মূল্য কমায় সাতক্ষীরার বাজারেও প্রতি কেজি পেঁয়াজের দাম 4 থেকে 5 টাকা কমেছে। ভোমরা স্থলবন্দরের C&F এজেন্টরা জানিয়েছে গত সপ্তাহে পেঁয়াজের আমদানি মূল্য ছিল টন প্রতি 19 থেকে 20,000 টাকা। এক সপ্তাহের মধ্যে তা কমে আমদানি হচ্ছে 14 থেকে 15,000 টাকায়। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুয়াশায় কেটে যাক কুয়াশার ঘোর, এই স্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে হিম উৎসব। 3 দিনের এই উৎসব আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পরম্পরায় আমরা। ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি তুলে আনাই এই উৎসবের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। মাঘের শুরুতে জেগে বসেছে হাড় কাঁপানো শীত। শীতের এই আমেজকে আরও বাড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বর্ণিল হিম উৎসব। উৎসবের প্রথম দিনে জহির রায়হান মিলনায়তন চত্বরে বিকাল থেকে রাত পর্যন্ত চলে সাপ খেলা ও লাঠি খেলা, মণিপুরী নৃত্য, সং এবং গাজির গান সহ নানা আয়োজন। এছাড়াও থাকছে আর্ট ক্যাম্প, কবিতা পাঠ, শাস্ত্রীয় সঙ্গীতের আসর। এবার বসেছে হিম উৎসবের 4র্থ আসর। মাত্র 3 বছরের আয়োজনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ব্যতিক্রমী এই উৎসব। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন চান দর্শনার্থীরা। অনেক বেশি ভালো লাগছে আসলে। আগে যখন গ্রামে ছিলাম স্কুলে, তখন যে ফিলটা হইতো সেই দিনে চলে গেছিলাম। অনেক সিনিয়ররা যেটা শুরু করে গিয়েছিল সেটা এখন আমাদের ব্যাচমেটরা করছে।
তো এটা আসলে আমাদের কাছে একটা মিলন মেলার মতো আর কি। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও যদি হিমকে উৎসবে পরিণত করে এ ধরনের আয়োজন করে তাহলে এটা খুবই দারুণ হবে বলে আমার মনে হয়। হিম উৎসবের আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতিকে বাণিজ্যকরণের হাত থেকে বাঁচাতে এবং বাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির উপাদানকে তুলে আনাই এই উৎসবের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য হচ্ছে শিল্পকে বাঁচানো বাণিজ্যিকীকরণের হাত থেকে, এবং বাংলার লোকজ যেই সংস্কৃতির উপাদানগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে স্পন্সরের অভাবে, যারা হচ্ছে স্পন্সর পায় না জন্য বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়, তাদেরকে তুলে নিয়ে আসার চেষ্টা করা। 3 দিনের এই হিম উৎসব শেষ হবে 19 জানুয়ারি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজ শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। উদ্বোধনী দিনে নামছে চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে আকাশী নীলের প্রথম বাধা নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 3:30টায়। সন্ধ্যা 6:30টায় বিগ ম্যাচ। বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে 3 বারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দেশি বিদেশিদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল আবাহনী লিগের সবচেয়ে সফল দল। হ্যাট্রিক শিরোপা মিশনে প্রস্তুত আছে আকাশী নীল। নতুন কোচ মারিও লেমুসের অধীনে দারুণ শুরুর প্রত্যাশা ম্যানেজমেন্টের। প্রতিপক্ষ নোফেল স্পোর্টিংয়ের অভিষেকে বড় আশা নেই, লক্ষ্য রেলিগেশন এড়ানো। শক্তিশালী আবাহনীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে চায় কামল বাবুর দল। স্বাভাবিকভাবে টার্গেট ভালো শুরু করার জন্য, এবং খেলোয়াড়দের সেই দায়িত্ববোধ থাকবে যে টিমকে যাতে জিতাতে পারে সে লক্ষ্য নিয়ে মাঠে খেলবে। আমরা কিছু অভ্যন্তরীণ কারণে ঠিক সময় মতো প্র্যাকটিসটা আরম্ভ করতে পারিনি। আমাদের এই প্রিমিয়ার লিগে হয়তো আমাদের একটু ফিটনেস ঘাটতিটা একটু প্রথম অবস্থায় একটু দেখা যেতে পারে। পরবর্তী আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা এটা কভার করে আসবো। প্রথম দিনে মেগা ম্যাচ। ঘরোয়া ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংসের প্রথম পরীক্ষা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। স্বাধীনতা কাপ জিতে সামর্থ্যের প্রমাণ দিয়েছে বসুন্ধরা। অন্যদিকে মৌসুমের 2 টুর্নামেন্টেই প্রত্যাশা পূরণ করতে পারেনি শেখ জামাল। লিগে প্রতিদ্বন্দ্বিতা গড়তে প্রস্তুত ধানমন্ডির জায়ান্টরা। সম্ভাব্য সব ট্রফি জিততে চাই আমরা, সেজন্য অবশ্য বাড়তি চাপ নিচ্ছি না। প্রথম ম্যাচ শেখ জামালের বিপক্ষে, ওরা কঠিন প্রতিপক্ষ। 3 বছর পর তারা শিরোপা পুনরুদ্ধার করতে চাইবে, আমরাও ছাড় দিব না। জয় দিয়ে লিগ শুরু করতে চাই। বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলে এখন বড় নাম, তবে নামের থেকে মাঠের পারফরম্যান্স বেশি জরুরি। ওদের সাথে আমাদের খেলার অভিজ্ঞতা আছে, আশা করছি ভালো ফুটবল উপহার দিতে পারবো। নামে ভারে ফেভারিট বসুন্ধরা কিংস, তবে লিগের রেকর্ড বিবেচনায় আনলে শেখ জামালকে পিছিয়ে রাখার উপায় নেই। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি সংবাদ দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। স্বাধীনতা বিরোধী জামায়াতকে ছাড়তে ঐক্যফ্রন্টের চাপ, আমলে নিচ্ছে না বিএনপি। উপজেলা নির্বাচনে কাউকে জোর বা অনুরোধ করে আনা হবে না, বললেন ওবায়দুল কাদের। পদ্মা সেতুতে মূল কাজের প্রায় 80% শেষ, চলতি মাসেই বসছে 6ষ্ঠ স্প্যান। এই ছিল আজকের সংবাদ দুপুরে। ধন্যবাদ সবাই।